ওকে, দেখো তাহলে 11-2 নাম্বারটা যদি একটু কোশ্চেনটা পড়ি আগে এখান থেকে। বলা হয়েছে যে 4p ও 3p মানের দুইটি বল ও বিন্দুতে ক্রিয়া করে এবং এদের লব্ধির মান 5p। অর্থাৎ দুইটা বল আছে, একটার নাম 4p, একটার নাম 3p। এরা কোথায় কাজ করবে? ও বিন্দুতে। এদের লব্ধির মান কত হবে? লব্ধির মান হবে 5p। যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে যথাক্রমে আর বিন্দুতে, এস বিন্দুতে এবং টি বিন্দুতে ছেদ করে, তার মানে আমরা এই তিনটা বলের চিত্র, যদি চিত্রটা আগে আঁকতে পারি এই তিনটা বলের, তখন তুমি পরের অংশটা বুঝতে পারবা। তো পরের অংশটা আপাতত জাস্ট একটু দেখে নাও। যদি কোনো ছেদক, ছেদক মানে একটা রেখা, যদি কোনো ছেদক মানে একটা রেখা এদের ক্রিয়া রেখাকে, কাদের ক্রিয়া রেখাকে? এই বল, এই বল এবং এই বল, এই তিনটা বলের যে ক্রিয়া রেখা, ওই রেখাকে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে? আর বিন্দু, এস বিন্দু ও টি বিন্দুতে ছেদ করে। হ্যাঁ বলো। ক্লিয়ার দেখা? এই তোমাদের কি অবস্থা? দেখো, দেখছো পূজা অবস্থাটা? বললাম না যে কি অবস্থা হয়। তাহলে তুমি দেখো তো, তুমি দেখো তো আর কি, আমার যে বুঝলে এটা আমরা ভালো বুঝতে পারবো। সবাই দেখো, চিত্রের সাহায্যে যদি বোঝানোর চেষ্টা করি। দেখো, সিস্টেমটা হচ্ছে, মনে করো ও বিন্দুতে দুইটা বল ক্রিয়ারত। সেই দুইটা বল আমি এভাবে আঁকতে চাচ্ছি। এই যে ভূমি থেকে একটু উপরে, ভূমি থেকে একটু উপরে আঁকতে চাচ্ছি প্রথম বলটা। প্রথম বলটা মানে যেই বলের নাম ছিল, যেই বলের নাম ছিল 3p। নাকি প্রথমে কি ছিল? না সরি, প্রথমে ছিল 4p। প্রথম বলটার নাম ছিল 4p। নেক্সট, দ্বিতীয় যে বলটা আছে সেটা মনে করো আঁকলাম ঠিক এভাবে। অর্থাৎ এই অঙ্কটার চিত্র একটু বিশেষ টেকনিকে না আঁকলে তুমি অঙ্কটার সিস্টেমের সাথে আগাতে পারবা না। সো অন্য অঙ্কের যেরকম, অন্য অঙ্কে আমরা যেরকম ইচ্ছা মতো চিত্র আঁকতাম, কিন্তু এই ম্যাথটাতে একটু আলাদা, তোমাকে একটু টেকনিক করে আঁকতে হবে, না হলে তুমি মেলাতে পারবা না। তাহলে যেটা বললাম, মনে করলাম যে এই বরাবর, এই বরাবর 4p বল কাজ করে, এই বরাবর মনে করো 3p বল কাজ করে। তাহলে এদের লব্ধি, আমরা জানি এই দুইটা বলের যে লব্ধি, নিশ্চয়ই এদের ভেতরে কাজ করবে। তাহলে এই দুইটা বলের লব্ধি এদের ভেতরে যদি কাজ করে, দেখো তাহলে এই দুই বলের ভেতরে কাজ করবে। মনে করলাম এটা সেই লব্ধি, মনে করলাম এটা হচ্ছে লব্ধি, যেটা কিনা ভেতরে কাজ করতেছে, দুইটা বলের ভেতরে কাজ করতেছে লব্ধিটা। লব্ধির মান কত দেওয়া আছে? কোশ্চেনে দেখো লব্ধির মান দেওয়া আছে 5p। তো এই তিনটা বল ক্রিয়ারত ও বিন্দুতে। এখন নেক্সট যে ল্যাঙ্গুয়েজটা তোমরা দেখেছিলা তোমাদের বই থেকে, তোমাদের বইয়ে লেখা ছিল যে একটি ছেদক থাকবে, একটি ছেদক যা কিনা এই তিনটা বলের, এই যে ক্রিয়ারেখা, তিনটা বলেরই যে ক্রিয়ারেখা, এই ক্রিয়ারেখাকে ছেদ করবে। তো সেই রেখাটাও একটু টেকনিক করে আঁকতে হবে সবাইকে। তো সেই টেকনিক করার জন্য কি করতে হবে আগে দেখে নাও। প্রথম কাজটা হবে, তুমি এখানে একটা ভূমি আঁকবা, ও থেকে একটা ভূমি আঁকবা, ও থেকে তুমি একটা ভূমি আঁকলা। আঁকার পর তোমার কাজ হবে এই ভূমির উপরে তুমি একটা লম্ব আঁকবা, ভূমির উপরে একটা লম্ব আঁকবা। এই লম্বটাই হচ্ছে তোমার সেই ছেদক। তাহলে সবাই এখন ভূমির উপরে এমন ভাবে লম্ব আঁকবা যেন তিনটা রেখাকে যেন অবশ্যই ছেদ করে। সবাই দেখো, এটাই সেই ছেদক। অর্থাৎ কোশ্চেনে যে ছেদকের কথা বলা ছিল, এটাই সেই ছেদক যা কিনা তিনটা বলের ক্রিয়া রেখাকেই ছেদ করেছে, তিনটা বলের ক্রিয়া রেখাকেই ছেদ করেছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন এখান থেকে আমরা কোশ্চেনে তিনটা অক্ষর দেওয়া আছে। দেখো, কোশ্চেনে তিনটা অক্ষর দেওয়া আছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এস, আরেকটা দেওয়া আছে টি। হ্যাঁ, কোশ্চেনে কিন্তু এরকম তিনটা অক্ষর দেওয়া আছে, আর এস টি। আচ্ছা, ভালো কথা। তাহলে দেখি, পূজা তুমি বলার চেষ্টা করো তো যে এই বিন্দুটা, এই বিন্দুটা এবং এই বিন্দুটা, কোন বিন্দুর নাম কি হবে? আর এস টি এর মধ্যে কোনটার নাম কি হবে কোশ্চেন অনুসারে? হ্যাঁ,
এক্স্যাক্টলি, তুমি ঠিক কথা বলেছো। যেহেতু কোশ্চেন স্পষ্ট করে প্রথমে বলা আছে কোশ্চেনে 4p, কোশ্চেনে তার ঠিক পরেই বলা আছে 3p, এবং কোশ্চেনে এটার ঠিক পরেই বলা আছে 5p। তার মানে কোশ্চেনের সিরিয়াল ছিল এরকম। সো কোশ্চেনের সিরিয়াল অনুসারে আমরা দেখতে পাচ্ছি 4p টা হবে আর, 4p টা হবে আর, 3p টা হবে এস। এই যে 3p, এটা হবে এস, অ্যান্ড কোশ্চেনে 5p টা হচ্ছে টি। সো কোশ্চেনে ঠিক যেই সিরিয়াল ফলো করা আছে তোমাকে ওই সিরিয়ালটা ফলো করতে হবে। তাহলে সবাই লিখেছো, লেখার পর এই যে দেখতে পাচ্ছ ভূমি, দেখতে পাচ্ছ ভূমি, ভূমির সাথে এই যে লম্বটা এঁকেছো, এটার নাম দিয়ে দাও এক্স। ভূমির সাথে এই লম্বের পাদবিন্দু এক্স নাম দাও। তাহলে আমি যেটা বললাম যে এই ম্যাথটা কিন্তু ফিগারটা তোমাকে একটু বিশেষ টেকনিক অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, এটা তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি ম্যাথটা করতে পারবা। ওকে, এখন আমাদের কি লিখতে হবে? আমাদেরকে ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, হ্যাঁ, ম্যাথগুলোর ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, যে কি কি কথাবার্তা লিখতে হবে আর কি। তো যাক, এই কথাবার্তাগুলা, হ্যাঁ, দরকার হয় আমি পরে লিখে ছবি দিয়ে দিব, হ্যাঁ, এখন আর সময় নষ্ট করলাম না, ঠিক আছে? তাহলে কথাবার্তাগুলা এখানে পরে লিখে ছবি দিয়ে দিব, এই মুহূর্তে আর কথাবার্তাগুলো লিখলাম না, না লিখে সরাসরি চলে যায় ক্যালকুলেশনে। ওকে, তাহলে এখন ক্যালকুলেশনটা কিরকম হবে বলি। ক্যালকুলেশনটা হচ্ছে যে আমরা লম্বাংশের সূত্র শিখেছিলাম, কিন্তু লম্বাংশের ওই সূত্রটা আমাদের কতটুকু মনে আছে এটা এখন দেখার বিষয়। তো ঠিক আছে, আমি সরাসরি এই ম্যাথের মধ্য দিয়ে আহ, সবাইকে আরেকবার মনে করানোর চেষ্টা করব যে লম্বাংশের সূত্রটা কেমন ছিল। ওকে, তাহলে আমরা কি করতে পারি বলি। সবাই যেটা করতে পারো, দেখো আমি কিন্তু জায়গাটা খালি রেখেছি, পরে লিখবো। ওকে, লিখে তোমাদেরকে ছবি দিয়ে দিব। ওকে, দেখো তাহলে এখন আমরা লিখবো হচ্ছে লম্বাংশ নেয়ার আবার সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে যে কোনো একটা দিক বরাবর লম্বাংশ নিতে হয়, লম্বাংশ নিতে হয় যে কোনো একটা দিক বরাবর। তো যেহেতু এখানে ভূমির নাম হচ্ছে ওএক্স, এই জন্য আমরা ভূমি ওএক্স বরাবর লম্বাংশ নেই। সবাই লিখো, লিখবা হচ্ছে যে আহ, এখন, সবাই লিখবা হচ্ছে এখন ও এক্স বরাবর, ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে, এখন ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে লিখো লম্বাংশের সূত্র হতে। শুধু লম্বাংশ নিলেই হবে না, লম্বাংশের সূত্র প্রয়োগ করতে হবে, লম্বাংশের সূত্র হতে। তার মানে এখন তোমাদের সামনে দুইটা কোশ্চেন, লম্বাংশের সূত্র হতে তোমাদের সামনে তাহলে দুইটা কোশ্চেন। সে দুইটা কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে লম্বাংশ যে নিব, লম্বাংশ নেয় কিভাবে, এটা প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে লম্বাংশের সূত্রটা আবার কি জিনিস। তো এখানে কিন্তু দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে ওএক্স বরাবর লম্বাংশ নিতে হবে, তো লম্বাংশ কিভাবে নেয়, এটা প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে লম্বাংশ নিলাম, নেয়ার পর লম্বাংশের সূত্রটা আবার কি জিনিস। সো দুইটা কোশ্চেনের আনসার আমি লম্বাংশ তোমাদেরকে বুঝিয়েছিলাম প্রথম ক্লাসে। তো এই মুহূর্তে আমি আরেকবার সংক্ষেপে বলার চেষ্টা করি এই অঙ্কের মধ্য দিয়ে। সবাই খেয়াল করো, সিস্টেম হচ্ছে তুমি যদি এই 4p বলের লম্বাংশ নিতে চাও, তাহলে তুমি প্রথমে 4p লিখবা, লেখার পরে সবাই একটা কজ লিখবা। কি বললাম আবার বলি, তুমি যদি এই 4p বলের লম্বাংশ নিতে চাও, তাহলে প্রথমে তুমি 4p লিখবা, তারপর কজ লিখবা, সবসময় কজ লিখবা, কজ সবসময় লিখবা। লেখার পর নিশ্চয়ই কজের সাথে একটা কোণ দরকার, এই কোণটা তুমি নিবা, তুমি যার দিক বরাবর নিচ্ছ, দেখো তুমি কিন্তু ওএক্স বরাবর নিচ্ছ, এই কোণটা হবে ওএক্স এর সাথে 4p এর কোণ। এখানে যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে যার দিক বরাবর নিচ্ছ তার সাথে এই 4p এর কোণ। সবাই খেয়াল করো চিত্রে, ওএক্স এর সাথে 4p এর কোণের নাম কি। ওএক্স এর সাথে 4p এর কোণের নাম বলতে পারি আর ও এক্স, আর ও এক্স বলতে পারি কিনা। ওকে, তাহলে এখানে ব্যাপারটা এরকমই হলো যে 4p যে বলটা আছে, এই 4p বলের যে লম্বাংশ, সেই লম্বাংশটা নেয়ার সিস্টেম হচ্ছে 4p নিজে থাকবে, সাথে cos থাকবে, আর দেখতে হবে 4p OX এর সাথে কত কোণ তৈরি করছে, ওই কোণটা দিতে হবে এখানে। ঠিক অনুরূপভাবে তাহলে যেবা বলো তো, যদি আমি 3p বলের লম্বাংশ নেই কি হবে,
3p বলের লম্বাংশ নিলে কি হবে? 3p cos SOX। আচ্ছা, তাহলে এবার পূজা বলো তো 5p এর লম্বাংশ কত হবে? 5p TOX, 5p cos TOX। তো এটাই লম্বাংশ নেয়ার সিস্টেম, যে তুমি যখন 5p নিচ্ছ 5p লিখতে হবে, সাথে cos লিখতে হবে। সরি, আমি x লিখে ফেলছি, এটা অন্য কিছু হবে। আচ্ছা, cos TOX, তাই তো? TOX। তো যেটা বলতেছিলাম যে 5p নিবা, cos নিবা, তারপর কি হবে? 5p OX এর সাথে কত কোণ তৈরি করছে? TOX, ওই কোণটা এখানে বসবে। তো এটাই লম্বাংশ নেয়ার সিস্টেম, যে বল নিতে হয় এবং বলের সাথে ওই নির্দিষ্ট দিকের কোণ নিতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে লম্বাংশের সূত্র। লম্বাংশের সূত্র কি জিনিস এটা যেভাবে বলছে অলরেডি। দেখো, লম্বাংশের সূত্র হচ্ছে দুইটি বলের লম্বাংশের যোগফল। সবাই খেয়াল করো, দুইটি বলের লম্বাংশের যোগফল, এটা সব সময় লব্ধির লম্বাংশের সমান হবে। তাহলে বুঝতে পারলাম সবাই যে লম্বাংশের সূত্রটা হচ্ছে দুইটি বলের লম্বাংশের যোগফল, এটা লব্ধির লম্বাংশের সমান হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে লম্বাংশের সূত্র। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে ক্যালকুলেশন কন্টিনিউ করব। ক্যালকুলেশনটা কিরকম হবে দেখো, প্রথমে আমরা 4p লিখব। 4p লিখে এই যে cos ROX দেখতে পাচ্ছি, cos ROX, এটাকে আমরা চিন্তা করব অন্যভাবে। অন্যভাবে কিভাবে চিন্তা করব? চিন্তা করব cos থিটা। cos থিটা সমান কি? নিশ্চয়ই ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে তুমি চিত্রে খেয়াল করো, আর ও এক্স কোনটা? আর ও এক্স, এই দেখো, এটা এটা হচ্ছে আরও এক্স। এটা যদি আরও এক্স হয়, তাহলে দেখো তো এই কোণটা যদি আমরা নেই, নিলে আহ, আমাদের cos থিটার মানটা কত আসবে? ভূমি বাই অতিভুজ। আমরা জানি cos মানে ভূমি বাই অতিভুজ। এই কোণটা ব্যবহার করলে ভূমি কত আর অতিভুজ কত একজন বলো? ও এক্স হচ্ছে ভূমি আর ও আর হচ্ছে অতিভুজ। So আমরা বলতে পারি সবাই ও এক্স বাই ও আর। নেক্সট হচ্ছে 3p। নেক্সট হচ্ছে 3p। 3p লেখার পরে এই যে cos SOX। তাহলে পূজা বলো তো কি হবে এটা? cos SOX, SOX মানে কোন কোনটা, বড় কোনটা? এ- হ্যাঁ বলো। রাইট, OX বাই OS। OX হচ্ছে ভূমি আর OS হচ্ছে অতিভুজ। So আমরা চিত্রের সাথে মিলাচ্ছি সবাই, চিত্রের সাথে মিলিয়ে এই যে দেখতে পাচ্ছি যে TOX, হ্যাঁ, cos TOX। TOX মানে এই কোণটা, এই কোণটা ব্যবহার করলে OX ভূমি আর অতিভুজ হচ্ছে OT। So ওই কোণটা ব্যবহার করলে OX হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে OT। সবাই জানি cos মানেই হচ্ছে ভূমি বাই অতিভুজ। ওকে, এখন আমরা কি করতে পারি? এখন আমাদের কাজ হবে যে আমরা একটা নির্দিষ্ট মান দ্বারা সবাইকে ভাগ করে দিব, কেননা সেটা উভয় পক্ষে আছে। কিরকম দেখো, এখানে POX আছে, এখানেও আছে POX, এখানেও আছে POX। তার মানে এই মানটা কিন্তু কাটাকাটি করা সম্ভব। যদি এই মানটা কেটে দেই, অথবা চাইলে কমন নিতে পারো সবাই। মনে করো P ইন্টু OX সবাই কমন নিলাম। যদি P ইন্টু OX কমন নাও, এখানে থাকে 4/OR। P ইন্টু OX কমন দিলে থাকে 3/OS। ডান দিকে P ইন্টু OX 5/OT। কি করলাম? P ইন্টু OX কমন নিলাম উভয় পক্ষে। তো আমরা কমন নেওয়ার পর নিশ্চয়ই এখন কাটাকাটি করে দেব। যদি কাটাকাটি করি তাহলে কেমন হবে দেখো, এই যে P ইন্টু OX, P ইন্টু OX হচ্ছে কাটাকাটি। যদি P ইন্টু OX এরকম ভাবে কাটাকাটি হয়ে যায়, তাহলে আমাদের মানটা কেমন আসবে? মানটা আসবে অতএব 4/OR প্লাস 3/OS
ইকুয়াল 5/OT। সবাই দেখো, এটা কিন্তু প্রুফটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এটাই ছিল প্রুফ। সো এই ম্যাথটার বৈশিষ্ট্যই ছিল হচ্ছে লম্বাংশ নেওয়া, প্রত্যেকটা বলে লম্বাংশ নেওয়া এবং লম্বাংশের সূত্র প্রয়োগ করা। দুইটি বলে লম্বাংশের যোগফল লব্ধির লম্বাংশের সমান, এটাই লম্বাংশের সূত্র। ওকে, তাহলে এতটুকু লেখার পর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ম্যাথের নিয়মে দুই একটা হোমওয়ার্ক হবে আর কি। এই ম্যাথের নিয়মে হোমওয়ার্ক হবে উদাহরণ 3। হোমওয়ার্ক হবে উদাহরণ 3। ওকে, নেক্সট অন্য একটা ম্যাথে চলে যাচ্ছি, যে ম্যাথটা হচ্ছে 12-এর 2 নাম্বার। সরি, 12-এর 1 নাম্বারটা আগে করি। 12-এর 1, তাহলে সবাই 12-এর 1 নাম্বারটা কোশ্চেনটা পড়ার চেষ্টা করবা। আর আসলে কোশ্চেন বেশি পড়ে লাভ নেই, কোশ্চেন অল্প অল্প করে পড়লেই হয়। এরপরও তোমাদেরকে দেখানোর জন্য যদি আমি একবার পড়ি, তো সেক্ষেত্রে হয়তো বা আমি একটু পুরাটাই পড়লাম আর কি। আচ্ছা, সবাই খেয়াল করো, এটা হচ্ছে তোমার 12-এর 1 নাম্বার। হ্যাঁ, ওকে, দেখো লেখা আছে যে এক বিন্দুতে কার্যরত পি কিউ মানের দুইটি বলের লব্ধির মান হচ্ছে আর। তার মানে এক বিন্দুতে পি ও কিউ দুইটি বল কাজ করে যাদের লব্ধির মান আর। খুবই স্বাভাবিক কথা। নেক্সট, এবং পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ হচ্ছে কিউ। পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ হচ্ছে কিউ। তো এই কথাটা আমরা একটু পরে কাজে লাগাবো, তখন বুঝতে পারবা, এবং তখন তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিও। আপাতত সবাই দেখে রাখলা কথাটা। এই কথাটা যখন একটু পর আমি লিখবো, তখন তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিও। নেক্সট, প্রমাণ করো যে বল দুইটির অন্তর্ভুক্ত কোণ আলফা সমান সমান এটা অথবা এটা। তার মানে বল দুইটির অন্তর্ভুক্ত কোণ আলফা সমান সমান প্রমাণ করতে হবে, এটাও প্রমাণ করতে হবে, আবার এটাও প্রমাণ করতে হবে। আলফার মান দুইটাই প্রমাণ করতে হবে। এবং এবং দিয়ে কি বলছে ফাইনালি, এবং লব্ধি আর এর মান, লব্ধি আর এর মান হচ্ছে এটা। এটা হচ্ছে লব্ধি আর এর মান। ওকে, তাহলে লব্ধি আর এর মান যদি এটা হয়, তাহলে আমাদেরকে এখন সব মিলায়ে আগাতে হবে। আমাদেরকে আলফার মান প্রমাণ করতে হবে, আর এর মান প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এই যে কোশ্চেনটা হচ্ছে যে, আচ্ছা কোশ্চেনটা আমি চিত্রের সাহায্যে বুঝাই, তোমার সাথে যেহেতু বই আছে, তো তুমি ওখান থেকে দেখো, আমি চিত্রের সাহায্যে বুঝাই। আচ্ছা দেখো, এই কোশ্চেনে প্রথমে বলা আছে, দেখো বইয়ের সাথে মেলাও, আমার কথাগুলো বইয়ের সাথে মিলিয়েও। দেখো লেখা আছে এক বিন্দুতে পি কিউ মানে দুইটি বলে লব্ধির মান আর। তার মানে একটা বিন্দু মনে করলাম ও বিন্দু, ও বিন্দুতে মনে করলাম ও এ বরাবর পি বল কাজ করে, মনে করলাম যে ও বি বরাবর কিউ বল কাজ করে, এটাও মনে করলাম ও এ বরাবর পি বল কাজ করে, ও বি বরাবর কিউ বল কাজ করে। পি এবং কিউ বলের লব্ধি যে হবে আর, এটা কোশ্চেনে বলা আছে। তাহলে আমরা পি আর কিউ এর লব্ধি আঁকি। সবাই পি আর কিউ এর লব্ধি আঁকবা। এই দেখো, এটা সেই লব্ধি যার নাম হচ্ছে আর। এখন এদের মধ্যবর্তী কোণগুলো লিখে দাও। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর পি আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। এতক্ষণ যা লিখলাম, এটা শুধুমাত্র কোশ্চেনের প্রথম লাইনটা অনুসারে আমরা লিখলাম। ওকে, কোশ্চেনের প্রথম যে লাইনটা ছিল, একদম প্রথম যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্সটা ফলো করে আমরা এই ফিগারটা ড্র করলাম। এখন আমাদের কাজ হবে, পরবর্তী কথাগুলো আমি একটু পরে পড়তেছি এবং তখনই বুঝাচ্ছি। এখন আমাদের কাজ হবে একটু টুকটাক কথাবার্তা লিখে নেওয়া। হ্যাঁ, টুকটাক কথাবার্তা লিখে নেওয়া হবে আমাদের কাজ। তাহলে ঠিক আছে, একই রকম কাজ করলাম, আমি কথাবার্তাগুলা আমি লিখলাম না, ঠিক আছে, পরে লিখে দিব। আমি সরাসরি ম্যাথে চলে যাই। তাহলে দেখো, সরাসরি আমি যদি ম্যাথে চলে যাই, তাহলে নিশ্চয়ই তোমাদেরকে একটু জায়গা রাখতে হবে। একটু জায়গা রাখবা সবাই। জায়গা রেখে ম্যাথে যে যাব,
দেখো তোমাদের কোশ্চেনে একটা কথা লেখা আছে সেকেন্ড সেন্টেন্স, যেখানে লেখা আছে, আমি লিখি এখন, কোশ্চেনে লেখা আছে পি এর দিক বরাবর। এই কথাটা কিন্তু কোশ্চেনের সেকেন্ড সেন্টেন্সটা। পি এর দিক বরাবর কি বলা আছে? আর এর লম্বাংশ। এক্স্যাক্টলি এই কথাটাই কোশ্চেনে বলা আছে। তো এটা এখন বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তাহলে তাহলে পূজা দেখো তো, কোশ্চেনে তো এরকম বলা আছে না যে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, এই কথাটা বলা আছে কিনা কোশ্চেনে? যদি বলা থাকে তাহলে এই চিত্রের সাহায্যে কি একটু বলতে পারবা পি এর দিক বরাবর, আবার খেয়াল করো, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কত হওয়া উচিত? আর এর লম্বাংশ পি এর দিক বরাবর থিটা, তো সব মিলে কি লিখবো? সব মিলে, হ্যাঁ, হ্যাঁ, সব মিলে কি লিখবো? আর কস থিটা, তুমি ঠিকই বলেছো, সব মিলে লিখবো আর কস থিটা। তার কারণটা হচ্ছে, দেখো তুমি এখানে কি বের করতেছো? তুমি বের করতেছো আর এর লম্বাংশ। তাহলে আর এর লম্বাংশ যদি বেরই করো, তো নিশ্চয়ই তুমি আর লিখবা, সাথে কস লিখবা। আর তারপর দেখতে হবে যে আর এর সাথে পি এর কোণ। কেন? তুমি লম্বাংশটা নিচ্ছ পি এর দিক বরাবর, অতএব যে দিক বরাবর নিবা ওই দিকের সাথে আর এর কোণ নিতে হবে। তাহলে পি এর দিক বরাবর আর এর কোণ থিটা, এই যে থিটা। তো এই ল্যাঙ্গুয়েজটা কোশ্চেনে লেখা ছিল, আর আমরা আমাদের সূত্র দিয়ে বের করলাম। এখন তাহলে চিন্তা করো, আচ্ছা তাহলে পূজা তুমি এখন দেখার চেষ্টা করো, অতএব প্রশ্ন মতে প্রশ্নের মধ্যে এই জিনিসটারই মান দেওয়া আছে। দেখো প্রশ্নে কি লেখা ছিল? প্রশ্নে লেখা ছিল পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ, আছে না বলা পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ কিউ বলা আছে। তো হ্যাঁ, আছে না, আর এর লম্বাংশের পরিমাণ কিউ। তার মানে হচ্ছে তুমি যে পি এর দিক বরাবর আর এর লম্বাংশটা বের করলা, এই যে তুমি যে পি এর দিক বরাবর আর এর যে লম্বাংশটা বের করলা, এই লম্বাংশের যে পরিমাণটা, লম্বাংশের এই যে পরিমাণটা, প্রশ্নে বলা আছে এই পরিমাণটা হবে কিউ এর সমান। এখন দেখো তো কোশ্চেন বুঝছো কিনা এতটুকু, এতটুকু কোশ্চেন বুঝছো কিনা? পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ দেওয়া ছিল কিউ, তার মানে প্রশ্নে দেওয়া আছে কিউ, আর আমরা সূত্র দিয়ে বের করলাম আর কস থিটা। অতএব বলতেই পারি প্রশ্ন মতে আর কস থিটার মানই হচ্ছে কিউ, এটা বলতে পারি প্রশ্ন মতে। আচ্ছা, পূজা মনে হয় শুনতে পাচ্ছ না। আচ্ছা, আচ্ছা, দেখো তো তুমি এই প্রশ্ন মতে ব্যাপারটা কি বুঝতে পেরেছো শেষ পর্যন্ত এটা? ওকে, এক্স্যাক্টলি, তার মানে প্রশ্ন কিন্তু এতটুকু ছিল বোঝার, প্রশ্নে কিন্তু আর কিছু বোঝার নাই, বাকিটা তো প্রমাণ করতে হবে, বাকিটা তো সব প্রমাণ করতে হবে, এতটুকু ছিল বোঝার। ওকে, তাহলে যেহেতু এটা আমাদের বোঝা শেষ, এখন আমরা ঠিক আগের মতো আগাবো। কিরকম? আগের মতো আগাবো, অর্থাৎ আবার দিয়ে লিখবো, আবার পি এর দিক বরাবর, আবার পি এর দিক বরাবর আহ লম্বা বলগুলির, পি এর দিক বরাবর বলগুলির লম্বাংশ নিয়ে, পি এর দিক বরাবর বলগুলির লম্বাংশ নিয়ে লম্বাংশের সূত্র হতে, অর্থাৎ যেই কথাটা আমরা একটু আগের ম্যাথেও করেছিলাম, পি এর দিক বরাবর বলগুলির লম্বাংশ নিব, মানে সবার লম্বাংশ নিব, নিয়ে লম্বাংশের সূত্র হতে, তারপর লম্বাংশের সূত্র করব। ওকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে পি এর দিক বরাবর বলগুলির লম্বাংশ, তার মানে বলগুলির লম্বাংশ মানে তুমি পি এর লম্বাংশ নিবা, তুমি কিউ এর লম্বাংশ নিবা, তুমি আর এর লম্বাংশ নিবা। আচ্ছা, তাহলে এবার
এই জুই জেবা বলো, পি এর দিক বরাবর পি এর লম্বাংশ কত হবে? পি এর দিক বরাবর পি কস 0, পি কস 0 হবে। দেখো তো পূজা, এটা বুঝো কিনা? পি কস 0 প্রথম কথা। ওকে, ও মানে প্রথমত এক্স্যাক্টলি, হ্যাঁ, পি এর সাথে পি এর কোণ 0। নেক্সট, এবার নিব আমরা কিউ, নিব কিউ। তাহলে কিউ এরটা কত হবে? কিউ এর লম্বাংশ কিউ কস আলফা হবে, সমান সমান হবে আর এর লম্বাংশ আর কস থিটা। আমরা সবাই বুঝতে পারলাম, লম্বাংশ নিলাম পি এর দিক বরাবর। এবং আমাদেরকে এটা বুঝতে হবে লম্বাংশের সূত্র কি বলে। লম্বাংশের সূত্র হচ্ছে দুইটি বলের লম্বাংশের যোগফল লব্ধির লম্বাংশের সমান। এটি লম্বাংশের সূত্র। আচ্ছা ঠিক আছে, এবার আমরা মান বসাবো এবং ক্যালকুলেশন করব। সবাই দেখো, যদি মান বসিয়ে ক্যালকুলেশন করি, পি কস 0, কস 0 মানে 1, কিউ কস আলফা ইকুয়াল, দেখো তো আর কস থিটার কোনো মান খুঁজে পাওয়া যায় অঙ্কের মধ্যে? অঙ্কের মধ্যে আর কস কিউ আছে, তো আর কস থিটার মান হচ্ছে কিউ। তাহলে আমরা এখানে আর কস থিটার পরিবর্তে লিখে দিতে পারি কিউ। এটা কিন্তু আমরা মান বসিয়ে উপর থেকে মান বসালাম, ওইটার মানই ছিল কিউ। এখন এখান থেকে অনেকগুলো কাজ করা যেতে পারে ক্যালকুলেশনের ক্ষেত্রে। যেমন তুমি চাইলে কিউ কজ আলফাকে এক পাশে রাখো, তার কারণ তুমি কজের মানটা বের করবা তাই, হ্যাঁ। কিউ কজ আলফাকে এক পাশে রাখো, রেখে অন্যগুলো নিয়ে যাও অন্য পাশে। নেক্সট, কজ আলফা সমান সমান তুমি লিখতে পারবা কিউ মাইনাস পি ডিভাইড কিউ। শেষ পর্যন্ত তুমি যদি আলফা লিখতে চাও, অতএব আলফা সমান সমান হবে কজ ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। cos ইনভার্স পি কিউ মাইনাস পি বাই কিউ, এটা হবে আলফার মান। ওকে, তাহলে এটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেল, একটা প্রমাণ এখানে হয়ে গেল। বাকিগুলো প্রমাণ করার জন্য সবাই এটাকে সমীকরণ নাম্বার দিতে পারো। এটাকে, এই যে এটাকে, এটাকে সমীকরণ নাম্বার দিতে পারো। দিলে এখান থেকে বাকিগুলো প্রমাণ করা যাবে আর কি। একটা প্রমাণ তো অলরেডি শেষ, বাকি প্রমাণটা করার জন্য তুমি যদি এক নাম্বার যদি কাউকে দিয়ে থাকো, তাহলে তোমার কাজ হবে, তোমার এখানে কাজ হবে কি বলি, কাজ হবে হচ্ছে কি জানি কাজ হবে। ওকে, লিখো এখন এক হতে, এখন এক হতে, এক হতে লিখে তুমি এক হতে কি দেখতে পাচ্ছ সেটাকে লিখে নাও। একে দেখতে পাচ্ছ কিউ কজ আলফা সমান কিউ মাইনাস পি, এটা আমরা দেখতে পাচ্ছি একে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এটাকে সাইডটা চেঞ্জ করি, হ্যাঁ, সাইডটা যদি একটু চেঞ্জ করি, যেমন আগে করছিলাম কি, আগে তো কসটাকে নিছিলাম এক পাশে। এবার যদি অন্য কিছু করি, দুইটা কিউকে নিয়ে গেলাম এক পাশে, দুইটা কিউকে নিয়ে গেলাম এক পাশে, মানে আমরা আগে ঠিক যেভাবে সাইডটা চেঞ্জ করেছিলাম, এবার সেভাবে সাইড চেঞ্জ না করে একটু অন্যভাবে সাইড চেঞ্জ করতেছি। সেটা হচ্ছে দুইটা কিউকে নিয়ে যাচ্ছি এক পাশে। কিউ কমন নিলাম, কিউ কমন নিলে কি থাকবে? 1 মাইনাস কজ আলফা। এখন রাইট সাইডে এই যে 1 মাইনাস কজ আলফা, এটার কিন্তু ট্রিগোনোমেট্রির ফর্মুলা আছে। 1 মাইনাস কজ আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলা কে বলবে? এক্স্যাক্টলি 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, এটাই ট্রিগোনোমেট্রির ফর্মুলা। সো এটা হচ্ছে ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রির ফর্মুলা। সেখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ আলফা, এটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, এটাই হচ্ছে এটা সূত্র, 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। নেক্সট আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা বাই 2 এক পাশে রাখো, অন্য পাশে নিয়ে যাও পি বাই 2 কিউ।
সাইড চেঞ্জ করলাম। সাইড চেঞ্জ করার পর তুমি যদি স্কোয়ারটা বাদ দিয়ে দাও, মনে করো বাম দিক থেকে স্কোয়ার বাদ দিয়ে দিলা, তাহলে ডান দিকে রুট হবে। বাম দিকে স্কোয়ার বাদ দিয়ে দিলে ডান দিকে হবে রুট। নেক্সট, তুমি যদি সাইনটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে সাইন ইনভার্স। এরপর কি হবে? এরপরে হচ্ছে এখান থেকে তুমি আলফার মানটা পেতে পারো 2 সাইন ইনভার্স পি বাই 2q। শোড। সবাই বুঝতে পারলাম? আমরা কিন্তু আলফার মানই দুইটা বের করলাম। আলফার মান আগেরটা বের করলাম, আলফার মান এটাও বের করলাম। কোশ্চেনে দুইটাই বের করতে বলেছিল। এখন আমরা যাব 3 নাম্বার পার্টে। 3 নাম্বার পার্ট হচ্ছে লব্ধির মান, যে লব্ধির মান নির্ণয় করো। তাহলে 3 নাম্বার পার্টে যদি লব্ধির মান হয়, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো। লব্ধির মান আবার আবার আমরা জানি, আমরা সবাই এরকম সূত্র জানি, আর স্কোয়ার সমান সমান, সবাই জানি সূত্র আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই সূত্র আমরা সবাই জানি। এই যে সূত্র আমরা সবাই জানি, এই সূত্রে এখন আমাদেরকে আর একটু মান টান বসাতে হবে। কিরকম দেখো, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p। এই দেখো তো এখানে কোন জিনিসটার মান বসানো যেতে পারে? এটার মান কত? কিউ মাইনাস পি। আমরা দেখতে পাচ্ছি এই যে, দেখো, কিউ কজ আলফা, এটুকুর মান হচ্ছে এটুকুর মান হচ্ছে কিউ মাইনাস পি। কিউ কজ আলফার মান কিউ মাইনাস পি, সমীকরণ 2 হতে। সুতরাং আমরা এখানে এই যে কিউ কজ আলফা, এটার পরিবর্তে লিখতে পারি কিউ মাইনাস পি, কেননা ওইটার মানই হচ্ছে এটা। 1 থেকে মান বসিয়ে, সমীকরণ 1 থেকে আমরা মানটা বসালাম। মানটা বসানোর পর আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, এটাকে ভেতরে গুণ করে দিই। যদি এটাকে ভেতরে গুণ করে দিই তাহলে কি হবে দেখো, এটা হবে 2pq, তারপর কি হবে মাইনাস 2p স্কোয়ার। এখন তাহলে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ও সরি, ক্যালকুলেশন করলে প্রথমে হবে কিউ স্কোয়ার, তারপর খেয়াল করো এই যে প্লাস পি স্কোয়ার এবং মাইনাস 2p স্কোয়ার, প্লাস পি স্কোয়ার এবং মাইনাস 2p স্কোয়ার, দুইটা মিলে হবে মাইনাস পি স্কোয়ার, আর লাস্টে আছে প্লাস 2pq। এটা ছিল আর স্কোয়ারের মান। যদি এটা আর স্কোয়ারের মান হয়, তাহলে আর এর মান কত হবে? আর এর মান নিশ্চয়ই রুট ওভার হবে। এক সাইড থেকে স্কোয়ার তুলে দিলে আর এক সাইডে রুট হয়। এটা কিন্তু ছিল আমাদের 3 নাম্বার প্রমাণ। তার অঙ্কের মধ্যে তারা আমাদেরকে 3টা প্রমাণ করতে বলেছিল। এটাই ছিল আমাদের 3 নাম্বার প্রমাণটা। সবাই বুঝতে পেরেছো? ওকে, এবার তাহলে নেক্সট যে ম্যাথটা করতে হবে সেটা নাম্বার হচ্ছে 12-এর 2 নাম্বার। 12-এর 2 নাম্বার। 12-এর 2 নাম্বারে যা যা আছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো সবাই। তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি এটা যে
12 2 নাম্বার ম্যাথে কোশ্চেনে যা যা বলা ছিল সেগুলোর সাথে একটু নাম দিয়ে দিলাম, নাম দিয়ে একটা চিত্র আঁকলাম। আচ্ছা, আঁকার পর এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে ধরে নিতে হবে যে ধরি পি কিউ এর মধ্যবর্তী কোণ, ধরি পি কিউ এর মধ্যবর্তী কোণ আমরা সাধারণত কি করি, সাধারণত আমরা পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা ধরে থাকি। দেখো তো জেবা, তুমি বলতে পারো কিনা এখানে মধ্যবর্তী কোণটা আলফা না ধরলে কি ধরলে সুবিধা হয়? আলফা না ধরে কি ধরলে সুবিধা হয় মধ্যবর্তী কোণটা? আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে আমি লিখে দিই সবাইকে। পি কিউ এর মধ্যবর্তী কোণ ধরি 3 আলফা। সবসময় কি করি আমরা, সবসময় কিন্তু আমরা আলফা ধরি। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আমরা সবসময় আলফা ধরে থাকি, কিন্তু এই অঙ্কে পি আর কিউ এর মধ্যবর্তী কোণের নাম দিচ্ছি 3 আলফা। তার কারণ কি? তার কারণ তোমরা সবাই যার যার বই খেয়াল করো, দেখো কোশ্চেনে বলা আছে কিনা। হ্যাঁ রাইট, লেখা আছে 1/3 বিভক্ত করে। যদি 1/3 বিভক্ত করতে হয় তাহলে কিন্তু 3 আলফা ধরলে সুবিধা হবে। কেননা তুমি যদি 3 আলফাকে 1/3 বিভক্ত করো, 1/3 বিভক্ত করা মানে 3 দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি হয়ে একটা ভালো মান আসবে। সো পি আর কিউ এর মধ্যবর্তী কোণের নাম আমরা চাইলে আলফাও দিতে পারি, চাইলে যে কোনো কিছু দিতে পারি, কিন্তু যেহেতু এই ম্যাথে একটা কথাই লেখা আছে 1/3 বিভক্ত করবে, তার মানে 3 দিয়ে ভাগ দিতে হবে। এই কারণে আমরা আমরা ভাগ করার সুবিধার্থে এদের মধ্যবর্তী কোণের নাম এই ম্যাথের জন্য দিব 3 আলফা। হ্যাঁ, অন্য ম্যাথে হয়তো আলফা দিয়ে থাকি, কিন্তু এই ম্যাথের জন্য দিব 3 আলফা। ওকে, তাহলে যদি আমরা 3 আলফা দিয়ে থাকি তাহলে এখন আমাদের লিখতে হবে অতএব প্রশ্ন মতে। প্রশ্ন মতে একটা কথা আছে, দেখো প্রশ্নের মধ্যে যেটা বলা আছে সেই অনুসারে জানতে চাচ্ছি কোণ এ ও সি কত হতে পারে এবং কোণ বি ও সি কত হতে পারে। একজন বলার চেষ্টা করো প্রশ্ন মতে এ ও সি এই কোণটা কত হতে পারে, এবং প্রশ্ন আলফা হবে কত। এক্স্যাক্টলি, এটা হবে আলফা, উপরেরটা হবে 2 আলফা। এই যেভাবে বুঝতে পারছো ব্যাপারটা? জুই কি আছে? আচ্ছা দেখো, তাহলে যেটা বলতেছিলাম সেটা কি বলতেছিলাম, সেটা হচ্ছে যে যেহেতু প্রশ্নে যেহেতু বলা আছে যে লব্ধি এদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে, তার মানে লব্ধিটা এই কোণকে বিভক্ত করবে, 3 দিয়ে ভাগ করলে হবে আলফা। তার মানে নিচের কোণটা আলফা। নিচের কোণটা যদি আলফা হয়, উপরের কোণটা অটোমেটিক্যালি 3 আলফা থেকে আলফা বাদ গেলে উপরের কোণটা হয় 2 আলফা। তার মানে কোণ এ ও সি এর মান আলফা, এটা প্রশ্ন মতে, যেহেতু প্রশ্নে বলাই ছিল 1/3 বিভক্ত করবে। আর কোণ বি ও সি এর মান 2 আলফা, এটাও চিত্র হতে পেলাম। সবাই বুঝতে পারলাম সবাই যে প্রশ্ন মতে এটাকে 1/3 বিভক্ত করা হয়েছিল। নেক্সট, এখন আমরা অ্যাপ্লাই করব সেই একই সূত্র, যে সূত্র আমরা আগেও অ্যাপ্লাই করতাম। কি করতাম আমরা? সাইন রুল অফ ফোর্সেস, অর্থাৎ বলের সাইন সূত্র। আমরা কিন্তু আগের দিনের ম্যাথগুলো মনে হয় বলের সাইন সূত্র দিয়ে করেছিলাম। বলের সাইন সূত্র হতে, ওকে, তাহলে বলের সাইন সূত্র হতে, ভালো কথা, বলের সাইন সূত্র হতে। ওকে, তাহলে বলের এই যে সাইন সূত্রটা, বলের এই সাইন সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি দেখো, পি ডিভাইড সাইন সামথিং, কিউ ডিভাইড সাইন সামথিং, আর ডিভাইড সাইন সামথিং। আমরা জানি বলের সাইন সূত্র এভাবেই লেখা হয়, প্রত্যেকটা বল লেখা হয় 2 আলফা। আর ডি, আচ্ছা ঠিক আছে, আর কিউ,
পিতে সাইন আলফা, পিতে হচ্ছে না, পিতে টু আলফা, কিউএ হবে, আচ্ছা বলতেছি কিউএ হবে আলফা। ওকে দেখো একটু দেখে নাও তাহলে। এই দেখো, ব্যাপারটা হচ্ছে যখন তুমি পি নিবা, ওকে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যখন তুমি, ওকে, তাহলে যখন তুমি পি নিবা, তখন তুমি পি এর কোণটা এখানে নিবা না, অন্য দুই বলের কোণটা নিবা এখানে। তো যখন তুমি পি নিচ্ছ, তখন কোণটা হবে কিউ এবং আর এর, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ টু আলফা। অনুরূপভাবে যখন তুমি কিউ নিবা, কিউ এর কোণটা এখানে হবে না, বরং অন্য দুই বলের কোণ নিতে হবে। অন্য দুই বল কারা কারা? পি এবং আর। অন্য দুই বল পি এবং আর, মধ্যবর্তী কোণ আলফা। ঠিক এই সিস্টেমে পরেরটাও করলাম। যেই বলটা নিবা ওই বলটা বাদ দিয়ে অন্য দুই বলের মধ্যবর্তী কোণ দিবা নিচে। এটাকে বলা হয় বলের সাইন সূত্র। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি দেখো সবাই, এখানে সব ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সবই ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। দেখো এই যে সাইন টু আলফা, সাইন টু আলফার ট্রিগোনোমেট্রি সূত্র, একজন বলো তো সাইন টু। হ্যাঁ, হ্যাঁ বলো। এই যে পি, এই যে পি একটু বড়, আর দেখো তো কিউ একটু ছোট না? কোণের জন্য না, ঠিক এই পি বলটা, বলের জন্য, এই যে বলের জন্য দেখো পি বলটা একটু বড়, দেখো তো কিউ বলটা কি একটু ছোট আঁকছি না? এটাই ব্যাপার। এবং এটা দেয়া থাকার কারণ হচ্ছে যে লব্ধিটা তুমি কোন দিকে দিবা, লব্ধিটা কি তুমি পি এর দিকে একটু হেলে দিবা, নাকি একটু কিউ এর দিকে একটু একটু হেলায় দিবা? এটা বোঝানোর জন্য কোন বলটা বড় এটা 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 জানা থাকতে হয়, তাহলে আমরা সহজে বলতে পারি। ওকে, এখন দেখো সাইন টু আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলা বলো একজন। সাইন টু, হ্যাঁ, 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 ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা বলের সাইন সূত্র অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এটা ট্রিগোনোমেট্রির সূত্র, এটাও ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রির সূত্র। নেক্সট আমরা কি করলাম, প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করলাম, এবং আমরা দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে কাজ করলাম। তারপর ক্যালকুলেশনের মাধ্যমে আমরা প্রথমে প্রমাণ করতে পারলাম বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। ক্যালকুলেশনের মাধ্যমে প্রথমে প্রমাণ করতে পারলাম বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 3 আলফা হচ্ছে এটা, এটা প্রমাণ করার কথা ছিল। এবং আমরা পরবর্তীতে ডান দিকের যে ক্যালকুলেশনটা দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে, এই ক্যালকুলেশনের সাহায্যে আমরা শেষ পর্যন্ত প্রমাণ করতে পারলাম লব্ধির মান হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। তো এটাই ছিল মূল ব্যাপার।